ইরানের চলমান যুদ্ধটা সবাইকে কেমন ভ্যাবাচ্যাকা খাইয়ে দিচ্ছে। এই যুদ্ধটি প্রতিনিয়ত আমাদের হিসাব নিকাশ আর প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে চলছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটি যুদ্ধের দামামা বাজাবেন এমনটা খুব কম মানুষই ভেবেছিল। আরেকটা বড় কারণ হলো তিনি মূলত শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনী বৈতরণী পার হয়েছিলেন। যখন সত্যিই হঠাৎ করে সংঘাতের ডঙ্কা বেজে উঠল, তখনও বেশিরভাগ মানুষ ঘুণাক্ষরেও ভাবেনি যে এই যুদ্ধ খুব বেশি দিন টিকবে। অন্তত শেয়ার বাজার বা বিশ্ব অর্থনীতির তুলনামূলক শান্ত ও নির্লিপ্ত প্রতিক্রিয়া দেখে তো ঠিক সেটাই মনে হচ্ছিল। এখন আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব, বিভিন্ন দেশের মধ্যস্থতার উদ্যোগ দেখে মনে হচ্ছে যুদ্ধ বন্ধ হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। কিন্তু এই যুদ্ধের শুরু থেকে ইরান যেভাবে গেম থিওরি প্রয়োগ করেছে, তাতে মনে হচ্ছে খেলা এখনো ঢের বাকি। গেম থিওরি কিভাবে এই দীর্ঘ যুদ্ধের ভবিষ্যৎবাণী করে, সে বিষয়ে বিস্তারিত আলোচনার আগে এর প্রেক্ষাপটটি একটু পরিষ্কার করা যাক। গেম থিওরি অনুসারে যে কোনো খেলায় খেলোয়াড়দের সামনে দর কষাকষির সময় অপশন খুব একটা বেশি থাকে না। ইরানের সামনেও মূলত দুটি পথে ছিল: এক, মাথা নত করে চুক্তি মেনে নেওয়া; দুই, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া। গত বছর 12 দিনের যে যুদ্ধ হয়েছিল এবং সেটা যেভাবে শেষ হয়েছিল, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে বিচার করলে ইরানের দৃষ্টিকোণ থেকে যুদ্ধ এড়িয়ে ক্ষতি স্বীকার করাটাই স্বাভাবিক ছিল। সেভাবেই ট্রাম্পও তার হিসাবটা কষেছিলেন। তিনি ধরেই নিয়েছিলেন ইরান যুদ্ধের চেয়ে যে কোনো চুক্তিকে শ্রেয় বলে মেনে নেবে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে তারা যে কোনো শর্তে রাজি হয়ে যাবে। এই কারণেই তিনি আলোচনার টেবিলে একের পর এক পাহাড় সম ছাড় দাবি করেন। তিনি কেবল শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতিতে সীমাবদ্ধ না থেকে দাবি করেছিলেন যে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের যে বিশাল প্রক্সি নেটওয়ার্ক রয়েছে, তার উপর থেকে তাদের সমর্থন পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে। এর পাশাপাশি তাদের বহু সাধনার ব্যালিস্টিক মিসাইলের আকার ও পাল্লার ওপরও কঠোর সীমাবদ্ধতা মেনে নিতে হবে। দল কষাকষিকে যারা একটি একক খেলা হিসেবে দেখে, তাদের দিক থেকে ট্রাম্পের এই বিভ্রান্তি বেশ স্বাভাবিক। কিন্তু ইরান কেন সেই পথে হাঁটল না? কেন তারা ধ্বংসের ঝুঁকি নিল? এর মূল কারণ গেম থিওরি। ইরানিরা এই দর কষাকষিকে একক খেলা হিসেবে দেখছিল না। তারা একে একটি বিস্তৃত পুনরাবৃত্তিমূলক খেলা বা রিপিটিং গেম হিসেবেই বিবেচনা করছিল। সহজ কথায় ইরানিরা ধরেই নিয়েছিল যে এটিই শেষ নয়, ভবিষ্যতে এরকম আরও অনেক রাউন্ড দর কষাকষি হবে। এটা বোঝা খুব একটা কঠিন কিছু নয়। এর আগের রাউন্ডের দর কষাকষি যখন ব্যর্থ হয়েছিল এবং তার পরিণতিতে যে 12 দিনের যুদ্ধ বেঁধেছিল, সেটা ঘটেছিল মাত্র 6 মাস আগে। একটু বড় পরিসরে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 2000-এর দশকের শুরু থেকেই ইরান মূলত যুক্তরাষ্ট্রের সাথে ক্রমাগত এক অন্তহীন দর কষাকষির মধ্যে আছে। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেনশন প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA ছিল সেই দীর্ঘ আলোচনার একটি চূড়ান্ত রূপ। কিন্তু ট্রাম্প 2018 সালে অনায়াসেই সেই চুক্তি বাতিল করে দেন। এরপর বাইডেন প্রশাসন 2000-এর দশকের শুরুর দিকে এটিকে নীরবে পুনরুজ্জীবিত করে চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। এই দীর্ঘ ইতিহাস ও তিক্ত অভিজ্ঞতার কারণেই ইরানিরা ট্রাম্পের নতুন দাবিগুলো মেনে নিতে নারাজ ছিল। তাদের মনে এই ভয়টি গভীরভাবে গেঁথে গিয়েছিল যে যদি তারা এবার মাথা নত করে এবং ছাড় দেয়, তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভবিষ্যতে ফিরে এসে আর অনেক বেশি কিছু দাবি করবে। অতীতে তো ঠিক এমনটাই ঘটেছে। বারবার ছাড় দিলে প্রতিপক্ষ পেয়ে বসে। এটাই ক্ষমতার রাজনীতির অমোঘ নিয়ম। এর বদলে ইরানের নীতি নির্ধারকদের কাছে কৌশলগত অগ্রাধিকার ছিল নিজেদের হারানো প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার করা
অন্যভাবে বলতে গেলে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ওপর এমন একটা ভারী মূল্য চাপিয়ে দিতে চেয়েছিল যাতে ভবিষ্যতে তারা বাড়তি কোনো দাবি নিয়ে ফিরে আসার আগে অন্তত দুবার ভাবে। এমনকি এর জন্য যদি সাময়িকভাবে ইরানকেও অর্থনীতি বা অবকাঠামোগত কিছু মূল্য চুকাতে হয়, তাতেও তারা মানসিকভাবে প্রস্তুত ছিল। গেম থিওরির ভাষায় বলতে গেলে ইরানিরা বর্তমানে এই একক খেলায় ইচ্ছে করেই হারতে বা বিশাল ঝুঁকি নিতে রাজি ছিল, কারণ তারা গভীরভাবে বিশ্বাস করত যে এটি ভবিষ্যতের খেলাগুলোতে বা দর কষাকষিতে তাদের অবস্থানকে আরও শক্ত করবে। গেম থিওরি আমাদেরকে এও খুব চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে বিপুল সমরাস্ত্র আর নৌবহর জড়ো করলেন, তখন যুদ্ধটা যেন এক প্রকার অনিবার্য হয়ে পড়েছিল। এর পেছনে একটি খুব সাধারণ সমীকরণ কাজ করছে। আমেরিকা এবং ইসরায়েলের প্রাথমিক আক্রমণের লক্ষ্যবস্তু সবসময় নির্ধারিত ছিল ইরানের মিসাইল লঞ্চারগুলোর দিকে। তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনো সংঘাত শুরুর আগেই ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার। এই সামরিক বাস্তবতা ইরানের জন্য একটি ভয়ঙ্কর ইউজ ইট অর লুজ ইট ধরনের অবস্থা তৈরি করেছিল। সোজা কথায় ইরান খুব ভালো করেই জানত যে সংঘাত শুরু হলে তাদের মিসাইল লঞ্চারগুলো ব্যবহার করে সবার আগে আঘাত হানতেই হবে। তা না হলে ইসরায়েল বা আমেরিকার প্রথম সাঁড়াশি আঘাতেই সেগুলো নষ্ট হয়ে যাবে এবং ইরান সম্পূর্ণ প্রতিরক্ষাহীন হয়ে পড়বে। অন্যদিকে আমেরিকা চাইছিল ইরান তাদের এই আগে আঘাত হানার কৌশল বাস্তবায়ন করার আগেই তাদের থামিয়ে দিতে। ইসরায়েল দাবি করছিল যে তাদের আগে আঘাত হানা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই, কারণ তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল যে ইরান নিজেই প্রথম আঘাত হানার পরিকল্পনা করছে এবং তাদের মিসাইলগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুত করছে। দুর্ভাগ্যবশত গেম থিওরির নির্মম সমীকরণগুলো ইরানে একটি দীর্ঘস্থায়ী এবং ক্লান্তিকর যুদ্ধেরই পূর্বাভাস দেয়। প্রথমত, মার্কিন নীতি নির্ধারণী মহলের একটি বড় ও প্রভাবশালী অংশ এখন এই সংঘাতটিকে ঠিক ইরানের মতো একটি পুনরাবৃত্তিমূলক খেলা হিসেবে দেখতে শুরু করেছে। এর একটি বড় কারণ হলো হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় ইরানের পদক্ষেপটি। ইরানের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি অভাবনীয়ভাবে কার্যকর একটি চাল হয়েছে। প্রণালীটি বন্ধ করে দিয়ে ইরান বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের প্রতিদিন চরম অর্থনৈতিক মূল্য চুকাতে হচ্ছে। অথচ আশ্চর্যের বিষয় হলো এর ফলে ইরানের নিজস্ব তেল রপ্তানিতে তেমন কোনো উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটেনি। আমেরিকার কিছু নীতি নির্ধারক মনে করছেন এত ক্ষয়ক্ষতির পর এখন যদি তারা পিছিয়ে আসেন বা সমঝোতা করেন, তবে ইরান এই শিক্ষাই পাবে যে প্রণালী বন্ধ করে দিয়ে তারা যখন খুশি গোটা বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে ফেলতে পারে। যেহেতু উভয় পক্ষই এখন এই পরিস্থিতিকে একটি পুনরাবৃত্তিমূলক খেলার অংশ হিসেবে দেখছে এবং একে অপরকে একটি দীর্ঘমেয়াদী শিক্ষা দিতে চাইছে, তাই কেউই যে কোনো অর্থবহ ছাড় দেবে এর সম্ভাবনা একেবারেই ক্ষীণ। উল্টো দিকে উভয় পক্ষ ইতিমধ্যে এমন কিছু বিশাল দাবি করে বসেছে যার ফলে কোনো সম্মানজনক মাঝামাঝি সমঝোতায় পৌঁছানোর কথা কল্পনা করাও কঠিন। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন, অন্যদিকে ইরানও ছাড়ার পাত্র নয়। তারা দাবি করেছে যুক্তরাষ্ট্রকে ওই অঞ্চল থেকে তাদের সমস্ত সামরিক উপস্থিতি চিরতরে গুটিয়ে নিতে হবে, এ যাবৎকালে ক্ষতির জন্য বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আর কখনো ইরানের উপর আগ্রাসন চালানো হবে না এমন আইনি নিশ্চয়তা দিতে হবে। দুটি দাবির মেরু এতই আলাদা যে এদের মেলানো প্রায় অসম্ভব। এই বিষয়টি আমাদের দ্বিতীয় কারণটির দিকে নিয়ে যায়, সেটি হলো আস্থার চরম সংকট। ইরানের জন্য ট্রাম্পকে বিশ্বাস করা কঠিন। ট্রাম্প কেবল একতরফা জেসিপিওএ চুক্তি থেকে বেরিয়েছিলেন তাই নয়, তিনি ইরানের সাথে দর কষাকষি চলাকালীন মাঝপথে দুবার সামরিক সংঘাতে জড়িয়েছেন। ট্রাম্প যদি নামমাত্র ইরানের কিছু দাবি মেনেও নেন, যা এই মুহূর্তে তার অহংবোধের কারণে একেবারেই সম্ভব হচ্ছে না, তবু ইরানিদের কাছে তা যথেষ্ট হবে না, কারণ তিনি তার কথা রাখবেন কিনা সেই ন্যূনতম ভরসাটুকু করার মতো কোনো জায়গায় ইরানের নেই।
আন্তর্জাতিক কূটনীতিতে বিশ্বাসযোগ্যতা একবার হারিয়ে গেলে তা ফিরে পাওয়া খুব কঠিন। আমেরিকার আরেকটা ভুল, আলী লারিজানিকে হত্যা। আলী ছিলেন ইরানের শেষ দক্ষ নেগোশিয়েটর। তার অনুপস্থিতিতে নেতৃত্ব রয়েছেন আরও কট্টরপন্থীরা। তার মৃত্যুতে ইরানের সামনে নেগোশিয়েটেড এক্সিটের পথ অনেক সংকুচিত হয়ে গেল। গেম থিওরির হিসাব নিকাশ একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের এই ভয়ঙ্কর সংকট থেকে বেরিয়ে আসতে হলে গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে অত্যন্ত সৃজনশীল এবং অভূতপূর্ণ কোনো সমাধানের প্রয়োজন হবে।